বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চায় বিজেপি, সহযোগিতা দেবে আন্তর্জাতিক পর্যায়েও ভারত সফর শেষে ব্রিফিংয়ে জানালেন আব্দুর রাজ্জাক। সরকার পতনের সাইরেন বাজছে, রিজভির মন্তব্য, জাতীয় নির্বাচন বানচাল করাই বিএনপির আন্দোলনের উদ্দেশ্য বললেন হানিফ। ডেঙ্গুতে 12 জনের মৃত্যু, ঢাকাতেই 7 জন, নতুন আক্রান্ত প্রায় 3000, লার্ভার পাশাপাশি পূর্ণবয়স্ক মশা নিধনে জোর জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। নামতে শুরু করেছে চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যার পানি, চন্দনাইশে ভেসে যাওয়া দাদা নাতির মরদেহ উদ্ধার। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ভারতের কিছু করার নেই। তারা আশা করে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। ভারত থেকে ফিরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চায় বিজেপি। বাংলাদেশে কি হচ্ছে ভারত সবকিছুই জানিয়ে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, আন্তর্জাতিক পর্যায়ে সর্বাত্মক সহযোগিতা দেবে তারা। তিনি আরো বলেন, দুই দেশের সহযোগিতা আছে বলেই ধর্মভিত্তিক জঙ্গিবাদ মোকাবেলা সম্ভব হয়েছে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, নির্বাচনের আগে বিজেপি ও সরকারের সাথে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে একযোগে কাজ করার কথাও জানান তথ্যমন্ত্রী। নির্বাচনের সম্পূর্ণ দায়িত্ব কনস্টিটিউশনের 126 আর্টিকেল 127 অনুযায়ী অল এক্সিকিউটিভ আর সাপোজ টু অ্যাসিস্ট ইলেকশন কমিশন টু হোল্ড এ ফ্রি ফেয়ার ইলেকশন। এর বাইরে কিছু কাজেই ভারত এখানে এই নির্বাচনে কি করবে তাদের কিছু করার নাই, তারা কোনো মন্তব্য করে নাই। তারা শুধু আশা করে যে সংবিধান অনুযায়ী এবং যে নির্বাচনের প্রস্তুতি, এদেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে সাইবার নিরাপত্তা আইন করে জনগণকে ধোঁকা দিচ্ছে সরকার। তারা গোটা জাতিকে বোকা মনে করছে বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে মামলায় দেয়া সাজার প্রতিবাদী এবং বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে পিরোজপুর জেলা বিএনপি। এতে রুহুল কবির রিজভী বলেন, সরকার তারেক রহমানকে ভয় পায় বলেই তাকে সাজা দিয়েছে। প্রশ্ন তোলেন, এত উন্নয়নের পরেও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় কোথায়? উন্নয়নের নামে আওয়ামী লীগের নেতারা কত হাজার কোটি টাকা পাচার করেছে সেটা সবাই জানে বলেও মনে করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি নেতাদের কিভাবে দ্রুত সাজা দেয়া যায় সেই পরিকল্পনা করা হচ্ছে। সরকারের পতনের সাইরেন বেজে উঠেছে বলেও মন্তব্য করেন রিজভী। ডিজিটাল নিরাপত্তা আর এই সাইবার নিরাপত্তা অ্যাক্টের মধ্যে পার্থক্য কি আমি তো দেখি না। 60টা ধারার মধ্যে 2-3টা ধারার পরিবর্তন। ঘটনা তো একই, নতুন বোতলে পুরনো বিষ, পাঠ্যসূচি একই আছে, শুধু মলাটটা পরিবর্তন করা হয়েছে। এটা মনে করেছেন কি গোটা জাতি বোকা আর উনি একাই বুদ্ধিমতী। শেখ হাসিনার যে নীল নকশা, তার যে পথরেখা, এই পথরেখা অনুযায়ী আজকে প্রশাসন বিচার বিভাগ কাজ করছে যে নির্বাচনের আগে কত বিএনপির নেতাকে সাজা দেওয়া যায় এই কাজগুলো করা তারা অত্যন্ত পরিকল্পনার সাথে তারা করে যাচ্ছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপির আন্দোলন হচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচনকে বানচাল করা। বিএনপি জামাত জোট রাজনৈতিক কোনো কর্মসূচি নিয়ে সহিংসতা ও জ্বালাও পোড়া করলে কঠোরভাবে দমন করা হবে। সকালে কুষ্টিয়া সদর উপজেলার হলরুমে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিদেশিদের ষড়যন্ত্রে বিএনপি ব্যবহৃত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন আসলেই বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দেয় ও দৌড়ঝাঁপ করে, তাদের পরামর্শে রাজনৈতিক কর্মসূচি দিয়ে থাকে। বিদেশি ষড়যন্ত্রে রাজনৈতিক কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে বিএনপি, কিন্তু বঙ্গবন্ধুর দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই। মাহবুবুল আলম হানিফ আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান পরিচালিত একটি জরিপে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের শতকরা 70% মানুষই মনে করে দেশ সঠিক পথেই চলছে।
বিএনপির আন্দোলনটা হচ্ছে নির্বাচন বানচাল করা। বিদেশি কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এই সমস্ত কর্মকাণ্ড করে যাচ্ছে। আমরা কিন্তু বারবারই বলেছি, শান্তিপূর্ণ কর্মসূচির ব্যাপারে নিয়ম মেনে সরকারের যথাযথভাবে সরকারের প্রতিষ্ঠানের কাছে পারমিশন নিয়ে যে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু রাজনৈতিক কর্মসূচির নাম করে যদি কোনো সহিংসতা করে, জ্বালাওপোড়া করে, তাহলে সেটাকে কঠোরভাবে দমন করা হবে। চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যার পানি নামতে শুরু করেছে। চন্দনাইশে বন্যার পানিতে ভেসে যাওয়া দাদা নাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃষ্টি কমায় চট্টগ্রামে বন্যা পরিস্থিতির ক্রমেই উন্নতি হচ্ছে। বন্ধ থাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বৃহস্পতিবার সকাল থেকে পুরোদমে যানবাহন চলাচল করছে। হাইওয়ে পুলিশ জানায়, দু এক জায়গায় পানি থাকলেও বৃষ্টি না হলে তাও কমে আসবে। এদিকে চন্দনাইশে দোহাজারি মাসুমিয়া মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্র আনিস এবং তার দাদা মোহাম্মদ আবু সৈয়দের সাথে চাচার বাড়ি জমি জুড়ি যাচ্ছিল। পথে চন্দনাইশে বন্যার পানির তোড়ে তারা ভেসে যায়। ২ দিন পর গতকাল রাতে চকরিয়ার পাটালিপুল এলাকা থেকে দাদা আবু সৈয়দ এবং নাতি আনিসের লাশ উদ্ধার করা হয়। অন্যদিকে খাগড়াছড়ির দীঘিনালায় আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে শতাধিক পরিবার। পৌর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের হাতে ত্রাণ সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। নানা ত্রাণ সহায়তা নিয়ে রাঙামাটির কাপ্তাইয়ের দুর্গম এলাকার বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকাতেই মারা গেছেন ৭ জন। এ নিয়ে ডেঙ্গুতে এবছর মোট মৃত্যু দাঁড়ালো ৩৬৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে একই সঙ্গে এই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২,৯৫৯ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৯৭ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৮৬২ জন। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। অনেক বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের ভর্তি না নেয়ার অভিযোগ রয়েছে। অনেকেই চিকিৎসকের পরামর্শে সেবা নিচ্ছেন ঘরে বসেই। ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ২ জনের মৃত্যু হয়। তারা হলেন সদর উপজেলার গেরদা ইউনিয়নের সুকুমার চন্দ্র এবং রাজবাড়ী জেলার গোয়ালন্দের সালমা বেগম। বৃহস্পতিবার সকালে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালটির পরিচালক ডাক্তার এনামুল হক। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৫ জন। এদিকে সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জনের ডেঙ্গু জ্বর শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২২১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৭৪ জন। দেশে বর্তমানে ডেঙ্গুর যে অবস্থা চলছে তা জরুরি অবস্থার তুল্য। এ অবস্থায় শুধু মশার লার্ভা মারলে হবে না, সিটি কর্পোরেশনকে পূর্ণবয়স্ক মশা মারায়ও জোর দিতে হবে বললেন স্বাস্থ্য অধিদপ্তরের উপমহাপরিচালক প্রফেসর ডাক্তার সানিয়া তাহমিনা। পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় দিক এবং স্বাস্থ্য বিভাগের দুর্বল দিকগুলো তুলে ধরেন। আসমা আক্তার নূপুরের প্রতিবেদন। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। এরই মধ্যে ছাড়িয়ে গেছে অন্যান্য বছরের মৃত্যুর রেকর্ড। এ অবস্থায় ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে করণীয় নিয়ে সেমিনার করেছে পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন। সেমিনারে অংশ নেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এতে বক্তারা বলেন, রাজনৈতিক কারণে দেশে অনেক সময় জরুরি অবস্থা ঘোষণা করা হয়, কিন্তু কোনো মহামারীতে স্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয় না। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অক্ষমতার কথা স্বীকার করেন তারা। স্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা বাংলাদেশে কখনোই হয়নি। পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে জরুরি অবস্থা কয়েকবার হয়েছে, কিন্তু স্বাস্থ্যের জরুরি অবস্থা এটা আমাদের স্বাস্থ্য কর্তৃপক্ষকে এটা বুঝতে হবে। মহামান্য হাইকোর্টের নির্দেশে আমাদেরকে এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বছরে ৬টি সার্ভে করতে হয়। এর বাইরে কিন্তু বাকি বড় বড় যে শহরগুলো আছে আমরা কিন্তু সেখানেও সার্ভে করছি, স্থানীয়ভাবে করছি, কেন্দ্রীয়ভাবেও করছি। আমাদের কিন্তু লোকবল জনবল খুবই সীমিত। বর্ষাকালে সিটি কর্পোরেশন মশা মারার উদ্যোগ নেয়। এটা সারা বছরই ধরে রাখতে হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপমহাপরিচালক। এখন যেটা দরকার, আমরা সবসময় বলি আমাদের লার্ভিসাইড করতে হবে, সোর্স রিডাকশন করতে হবে। এখন যে এপিডেমিক সিচুয়েশন অথবা ইমার্জেন্সি সিচুয়েশন, এই অবস্থায় আসলে আমাদেরকে অ্যাডাল্টিসাইডই করতে হবে, অ্যাডাল্টিসাইডও করতে হবে। কারণ
অ্যাডাল্ট মশা এত বেশি যে ওগুলো যদি না করতে পারে ওরা ডিম পেড়ে পেড়ে আরো ভরে ফেলবে চারিদিক, সুতরাং সবকিছু একসাথে করতে হবে। পার্শ্ববর্তী দেশগুলো যেভাবে মহামারী মোকাবিলা করছে তা দেশে প্রয়োগের পরামর্শ দেন আলোচকরা। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। কিশোরগঞ্জে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে নারী ও শিশুরা। ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় বাড়তি চাপ পড়েছে হাসপাতালে। কিশোরগঞ্জ প্রতিনিধি AK নাসিম খানের তথ্য ও ছবিতে রিপোর্ট। শুধু জুলাই মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 5 শতাধিক রোগী। এদের মধ্যে বেশিরভাগ আক্রান্ত হয়েছে নারী, শিশু ও বয়স্ক মানুষ। একসাথে পরিবারের বেশিরভাগ মানুষ আক্রান্ত হওয়ায় দিশেহারা পরিবারগুলো। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে পৌরসভার হারুয়া, হৈবতনগর ও নগুয়া এলাকার মানুষ। শরীর বেশি দুর্বল হয়ে যায়, তখন তাৎক্ষণিকভাবে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ভর্তি হই। অনেকটা ভালো, আর রাত্রে একটু খারাপ হয়েছিল। সিনচিনে ব্যথাগুলো হইতেছে, এইগুলো হইতেছে, এরপর থেকে চিকিৎসকরা বলছেন প্রচণ্ড গরম ও সাধারণ মানুষের অনিয়মিত খাওয়া দাওয়ার কারণে উপজেলায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে এবং রোগীর ভর্তির সংখ্যা বাড়ছে। তবে আতঙ্কিত হবার কিছু নেই। বাইরের খাবার টাবার খেয়ে ডায়রিয়া আক্রান্ত হয়, প্রপার হ্যান্ড হাইজিন থাকে না, পরিষ্কার সুপেয় পানি পান না করার কারণে ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে। তো আমি যেটা মনে করি যে ডায়রিয়ার রোগী বেশিরভাগই আমরা যদি প্রথম দিক থেকে যদি ভালো করে ওটস স্যালাডটা যদি আমরা খাওয়াতে পারি তাহলে এটা মোটামুটি নিয়ন্ত্রণ হয়ে যাবে। কিশোরগঞ্জে এবছর মোট 2220 জন ডায়রিয়া রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। হত্যা মামলায় নাটোরে 2 জনের এবং ময়মনসিংহে 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গৃহবধূ হত্যা মামলায় দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শরীফ উদ্দিন এই 2 আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2020 সালের 16 জানুয়ারি মুক্তিযোদ্ধা হাতেম আলীর স্ত্রী মনোয়ারা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্বামী গুরুদাসপুর থানায় মামলা করেন। এদিকে ময়মনসিংহে গফরগাঁওয়ে ডাকাতি করতে গিয়ে শিক্ষক মাহবুবুল আলম হত্যা মামলায় 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুদীপ্তা সরকার এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায় বাসিয়া গ্রামের শিক্ষক মাহবুবুল আলমের সঙ্গে দণ্ডপ্রাপ্তদের বিরোধের জেরে 2012 সালের 19 এপ্রিল তাকে হত্যা করা হয়। এই ঘটনার নিহতের স্ত্রী গফরগাঁও থানায় একটি মামলা করেন। অন্যদিকে চট্টগ্রামের সন্দ্বীপে মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষক আবু তাহেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3 এর বিচারক জয়নাল আবেদিন আজ এ রায় দেন। উত্তরের মানুষের জীবনমান উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। বিদ্যুৎ সংকট মোকাবেলায় এবার 200 মেগাওয়াটের সৌর শক্তির বিদ্যুৎ যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে। 3000 কোটি টাকা ব্যয়ে তিস্তার প্রত্যন্ত অঞ্চলে প্রকল্পটি বাস্তবায়ন করেছে বেক্সিমকো পাওয়ার লিমিটেড। রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন জুয়েল আহমেদ, ছবি তুলেছেন শাহনেওয়াজ জনি। গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তাকে শক্ত করে বেঁধে চরের অনাবাদী 650 একর বালুময় প্রান্তরে গড়ে তোলা হয়েছে এশিয়ার অন্যতম সৌর বিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার লিমিটেড। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত 12 কিলোমিটার জুড়ে টানা বিদ্যুৎ উৎপাদন করছে উন্নত প্রযুক্তির 5.5 লাখ প্যানেল। সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করছে 64টি ইনোভেটর। রাক্ষসী তিস্তায় সভারা মানুষরা বলছেন প্রকল্প হওয়ায় তাদের জীবনযাত্রায় সমতা এসেছে, হয়েছে কর্মসংস্থানও। উদ্যোগটির প্রশংসা করছেন বিশেষজ্ঞরা। কোম্পানি আসাতে আমাদের এখানে পার্শ্ববর্তী জায়গাগুলো আর নদী আর কোনোদিন ইনশাল্লাহ ভাঙবে না। আমাদের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং আমরা এখানে কাজ করে আমাদের জীবিকা নির্বাহ করতে পারতেছি। আমরা আগে পাউটানা যেতে পারতাম না, রাস্তা ছিল না, এখন রাস্তা হয়েছে, এখান থেকে গাড়ি চলাচল করে। জঙ্গলে আসাই যেত না চরের মধ্যে, আর এখন তো চতুর্থ সাইডের মানে শহর। এটা এখানে বিক্রি করছি করে একটু মোটা টাকা পাচ্ছি, এখন আমরা অন্য জায়গায় চলে জমি বন্ধক সংগ্রহে আমরা আবাদ করে। আবাদি একটি চরাঞ্চল যেখানে কৃষি জমি বিন্দুমাত্র ক্ষতি হয়নি, তথাপি সেখানে আপনি একটি দেখবেন দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা একটি প্রকল্প হাতে নেওয়া সম্ভব হয়েছে এবং ইতোমধ্যে জাতীয় গ্রিডে প্রায় 200 মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন সম্ভব হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে বেশ চ্যালেঞ্জের মুখে পড়লেও জনবিচ্ছিন্ন এলাকায় আগামীতে আরও সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার আগ্রহের কথা জানিয়েছে বেক্সিমকো।
ফিউচারে কিন্তু বেক্সিমকো পাওয়ারের আরও প্ল্যানস আছে, যেই জায়গাগুলিতে সরকার পিডিবি মিনিস্ট্রি ইয়ারমার্ক করে রেখেছে যেখানে আমাদেরকে আরও পাওয়ার দরকার আছে আমাদের ন্যাশনাল গ্রিডের জন্য, ওই এরিয়াগুলিতেও কিন্তু আমরা ফিজিবিলিটি করে আমরা অ্যাপ্লিকেশনস দিচ্ছি সো দ্যাট বেক্সিমকো পাওয়ার ওই সব এরিয়াতেও আরও সোলার পাওয়ার প্লান্টও বসাইতে পারে। উত্তরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পেলে গতি আসবে ব্যবসা বাণিজ্যে, সৃষ্টি হবে কর্মসংস্থানের আশা স্থানীয়দের। বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশের বড় সৌর বিদ্যুৎ প্রকল্প তিস্তা সোলার লিমিটেড। প্রতি ঘন্টায় উৎপাদন করছে 200 মেগাওয়াট বিদ্যুৎ, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, তারাপুর, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 99তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। SM সুলতান কমপ্লেক্সে শিল্পীর মাজারে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল করে নড়াইলের জেলা প্রশাসন ও SM সুলতান ফাউন্ডেশন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীর মাজারে শ্রদ্ধা নিবেদন, শিশু স্বর্গ মিলনায়তনে শিল্পীর কর্মের উপর 100 ফুট লম্বা চিত্রকর্ম প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা কর্মসূচি পালন করছে। এছাড়া SM সুলতানের জন্মশতবর্ষ উদযাপনের লক্ষ্যে বছরব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ। SM সুলতান 1924 সালের 10 অগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে 21 পদক, 1993 সালে স্বাধীনতা পদক সহ বিভিন্ন পুরস্কার লাভ করেন। 1994 সালের 10 অক্টোবর যশোরে 59 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মানবতাবাদী ব্যক্তিত্ব SM সুলতান। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, ভারতের ট্রেনিং ক্যাম্প প্রতিষ্ঠা, ফুলবাড়ির খড়িবাড়িতে প্রথম জাতীয় পতাকা উত্তোলন এবং লালমনিরহাট, কাঁঠালবাড়ি ও নাগেশ্বরীতে সরাসরি যুদ্ধে অংশগ্রহণের স্বীকৃতি স্বরূপ সর্বোচ্চ খেতাবের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৫০০ মানুষের জন্য শুকনো খাবার দিয়েছে রাউজান উপজেলার সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরী। জেলা সার্কিট হাউসে সকালে এসব ত্রাণ জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের হাতে তুলে দেয়া হয়। রেলওয়ের রানিং স্টাফদের মাইলেজ ও পেনশন কমানোর প্রতিবাদ এবং ৭৫% মাইলেজ প্রদানের আদেশ জারি করা না হলে ২৮ আগস্ট থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি সফল করতে ময়মনসিংহে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী সমিতি জেলা শাখা এর আয়োজন করে। নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হত্যার প্রধান আসামি কামরুজ্জামান কামরুলের ফাঁসির দাবিতে ঝাড়ু মিছিল করেছেন নিহতের স্বজন ও জেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। এ সময় তারা আসামির কুশপুত্তলিকা দাহ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রের GIS ম্যাপিং বিষয়ে কর্মশালা হয়েছে যশোরে। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সদ্য নির্মিত স্মার্ট কর্নারে কর্মশালার উদ্বোধন করেন যশোর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশিস ইসলাম। কর্মশালায় 34 জনকে GIS ম্যাপিং এর বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। গাজীপুরের কোনাবাড়িতে প্রতিবন্ধী পরিবারের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও ভোগ দখল করা সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী ওই পরিবার ও স্থানীয়রা। কোনাবাড়ি কাশিমপুর আঞ্চলিক সড়কে এ মানববন্ধন হয়। মাদারীপুর জেলায় কর্মরত 529 জন গ্রাম পুলিশের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এসব বিতরণ করা হয়। যশোরে নির্মিত দেশের প্রথম বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট পরিদর্শন করেছেন এডিবির নির্বাহী পরিচালক ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের পদস্থ কর্মকর্তারা। শহরতলির ঝুমঝুমপুর প্ল্যান্টে কার্যক্রম ঘুরে দেখেন তারা। প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে ব্যবস্থাপনার দায়িত্বরতদের সাথে কথা বলেন। মানিকগঞ্জ পৌরসভার দখলে থাকা সম্পত্তি জেলা পরিষদের অবৈধভাবে দখল এবং ময়লা টানার যানবাহন আটকে রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পৌরসভা। জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন শেষে তালা ভেঙে আটকে রাখা ময়লা টানার গাড়ি বের করেন মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তারা। প্রজনন ও কৈশোর স্বাস্থ্য বিষয়ক সেমিনার হয়েছে কিশোরগঞ্জে।
ও জেএসবি কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ সেমিনার হয়। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ওজিএমএস এর সভাপতি ডাক্তার ফারহানা দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডাক্তার আনমন নওশাদ খান। বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে এবং শিশু কিশোরদের জীবনমান উন্নয়নে জনগণের অংশগ্রহণ শীর্ষক পরিকল্পনা সভা হয়েছে সিরাজগঞ্জে। স্থানীয় কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। বাগেরহাটে গণমাধ্যম কর্মীদের নিয়ে বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমন বিষয়ক দিনব্যাপী কর্মশালা হয়েছে। সদর উপজেলার কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে কর্মশালার উদ্বোধন করেন যশোর অঞ্চলের বন সংরক্ষক এস.এম. জহিরুদ্দিন আকন। কক্সবাজারের বন্যা দুর্গত এলাকা জোয়ারিয়ার নালা, রশিদনগর, গর্জিনিয়া এবং কচ্ছপিয়ার ক্ষতিগ্রস্ত 350 মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সদর দপ্তর রামুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মেহেদি হাসান কবির, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে খুলনা মোড় এলাকায় গিয়ে সমাবেশ হয়। ফরিদপুরে পল্লী প্রগতি সহায়ক সমিতির কর্মকর্তা কর্মচারীদের সংবাদ সম্মেলন হয়েছে। স্থানীয় প্রেস ক্লাবে অধিকার বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই সংবাদ সম্মেলন হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবলের শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চায় বিজেপি, সহযোগিতা দেবে আন্তর্জাতিক পর্যায়েও। ভারত সফর শেষে ব্রিফিং জানালেন আব্দুর রাজ্জাক। সরকার পতনের সাইরেন বাজছে, রিজভির মন্তব্য, জাতীয় নির্বাচন বানচাল করাই বিএনপির আন্দোলনের উদ্দেশ্য বললেন হানিফ। ডেঙ্গুতে 12 জনের মৃত্যু, ঢাকাতেই 7 জন, নতুন আক্রান্ত প্রায় 3000। লার্ভার পাশাপাশি পূর্ণবয়স্ক মশা নিধনে জোর জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। নামতে শুরু করেছে চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যার পানি, চন্দনাইশে ভেসে যাওয়া দাদা নাতির মরদেহ উদ্ধার। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।